দর্শক, সুইজারল্যান্ডে প্রথম পর্যায়ের ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকটি শেষ হয়েছে। ভালো অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে মধ্যস্থতাকারী ২ টি দেশ কাতার এবং পাকিস্তান। আসসালামু আলাইকুম দর্শক, আমি ওমর ফারুক আপনাদের সাথে আছি। চলুন শুরু করা যাক। কাতার এবং পাকিস্তান যৌথভাবে ঘোষণা করেছে যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর অনুষ্ঠিত প্রথম উচ্চ পর্যায়ের ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক সুইজারল্যান্ডে শেষ হয়েছে। ২ দেশ জানিয়েছে বৈঠকে উৎসাহব্যঞ্জক অগ্রগতি হয়েছে এবং ভবিষ্যৎ কারিগরি পর্যায়ের আলোচনার জন্য একটি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছে। বৈঠকের পর একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে যা মধ্যস্থতা কার্যক্রম তদারকি করবে এবং পরবর্তী আলোচনা এগিয়ে নিতে কাজ করবে। এই কমিটি পরমাণু ইস্যু, নিষেধাজ্ঞা, সামগ্রিক কার্যক্রম বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত কর্মযজ্ঞ কমিটি গঠন করবে বা ওয়ার্কিং কমিটি গঠন করবে। সংশ্লিষ্ট পক্ষগুলো আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে রূপরেখা বাস্তবায়নের চেষ্টা করবে। এছাড়া হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সরাসরি যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। একই সঙ্গে লেবানন সংক্রান্ত উত্তেজনা ও ভুল বুঝাবুঝি এড়াতে একটি সমন্বয় ও সংঘাত নিরসন ব্যবস্থা চালু করা হয়েছে। অর্থাৎ আলোচনা শেষে মোটামুটি ইরান যে কয়টি বিষয় নিয়ে তালিকা নিয়ে গিয়েছিল যে তার এটি প্রয়োজন, ইরান কিন্তু সবগুলো তার ব্যাগে করে নিয়ে আসতে সক্ষম হয়েছে। বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র পেয়েছে হরমুজ প্রণালী খুলে রাখার একটি নিশ্চয়তা। এবং জিওপলিটিক্স প্রাইম ঠিক এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। আপনাদের জন্য প্রতিবেদনটি শেয়ার করার চেষ্টা করছি। দর্শক, জিওপলিটিক্স প্রাইম কিন্তু জানিয়েছে ইরানের সাথে যুদ্ধের পর আমেরিকা শক্তির ভারসাম্য নিজেদের দিকে টানতে ব্যর্থ হয়েছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যে আমেরিকার যে প্রবল প্রভাব, প্রতিপত্তি এবং ক্ষমতার দাপট ছিল, সেটি কিন্তু এখন আর নেই। এমনকি নিউ ইয়র্ক টাইমস পর্যন্ত এটি স্বীকার করতে বাধ্য হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই যুদ্ধের ফলাফলটাতে বিজয়ী এবং পরাজিত কারা? যুদ্ধের সময় আমেরিকা তার সবচাইতে শক্তিশালী যে হাতিয়ারটি ছিল সেটি হচ্ছে বোমা বর্ষণের হুমকি বা বোমা হামলার হুমকি বা সামরিক বল প্রয়োগের হুমকি। এটি মার্কিন যুক্তরাষ্ট্র এত বেশি পরিমাণ ব্যবহার করেছে যে এটির অপচয় হয়ে গিয়েছে। কিন্তু এত অধিক পরিমাণে এই ক্ষমতা ব্যবহারের পরও ইরান সরকারকে উৎখাত করার লক্ষ্য কখনোই মার্কিন যুক্তরাষ্ট্র অর্জন করতে পারেনি। তারপরও ট্রাম্প ইউএস-ইরান সমঝোতা স্মারকে একটি ধারায় সম্মত হয়েছেন যে নির্দিষ্ট কিছু আমেরিকান বাহিনীকে ৩০ দিনের মধ্যে ইরানের আশেপাশের অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যে চাপটা ইরানকে দিচ্ছিল যুদ্ধের আগে, উল্টো ইরান এখন মার্কিন যুক্তরাষ্ট্রকে তার আশপাশ থেকে তল্পিতল্পা গুটিয়ে বের করে দিতে সক্ষম হচ্ছে এবং সেটিও আগামী ৩০ দিনের মধ্যে। এছাড়া অঞ্চলটিতে থাকা নিজেদের সামরিক ঘাঁটিগুলোকে ইরানি বাহিনীর প্রতিরোধমূলক হামলা থেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। যে যুক্তরাষ্ট্র তার নিজের ঘাঁটি রক্ষা করতে ব্যর্থ হয়েছে, সেই ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্র নিয়েছিল এই কথা বলে বিভিন্ন আরব রাষ্ট্রগুলোর কাছ থেকে যে, "আমাদের ঘাঁটি যদি থাকে তাহলে এখানে কেউ হামলা করতে তোমাদের দেশে হামলা করতে কেউ সাহস পাবে না।" এখন মার্কিন যুক্তরাষ্ট্র নিজের ঘাঁটিকেই রক্ষা করতে পারছে না, তাহলে যেই দেশকে রক্ষার জন্য ঘাঁটি দিয়েছে, সেই যুক্তরাষ্ট্র সেই দেশটিকে কিভাবে রক্ষা করবে? এছাড়াও ইসরায়েল এই বিশ্বাস নিয়ে যুদ্ধ শুরু করেছিল যে এটি অন্তত এক প্রজন্মের জন্য ইরানকে দুর্বল বা নিস্তেজ করে দেবে। কিন্তু তার পরিবর্তে ইহুদি রাষ্ট্রটি এখন তার মিত্র যুক্তরাষ্ট্রের দ্বারাই কোণঠাসা বা উপেক্ষিত বোধ করছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে এখন কথার ছুড়োছুড়ি চলছে, মনোমালিন্য চলছে। তারা একজন আরেকজনকে ক্ষমতা দেখাচ্ছে নিজেদের। আ নেতানিয়াহু চাইছেন ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে। ট্রাম্প চাইছেন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে। বিরোধী দলীয় ইসরায়েলের যে নেতা আছেন নাফতালি বেনেট, তার সাথে মার্কিন সরকার সরাসরি যোগাযোগ করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র নেতানিয়াহুর সাথে সম্পর্ক এতটাই তলানিতে চলে গিয়েছে যে তাদের মধ্যে ফোনে গালাগালি পর্যন্ত হয়েছে। পরিস্থিতি যখন এই, তখন ইরানের সাথে এই যে সমঝোতা স্মারকটি সই হলো, যে ইসরায়েলের স্বার্থে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ঝাঁপিয়ে পড়েছিল, সেই ইসরায়েলকে সমঝোতা স্মারকটি দেখার সুযোগ পর্যন্ত আমেরিকা দেয়নি। ইসরায়েল চাওয়ার পরেও।
ইসরায়েল এই সমঝোতা স্মারককে একটি বিপর্যয় হিসেবে দেখছে, যা তাদের লক্ষ্যগুলোকে গুরুত্ব দিচ্ছে না এবং লেবাননে হামলা চালানোর যে তাদের স্বাধীনতা এতদিন ছিল, সেটি শেষ করে দিচ্ছে। অথচ এই যুদ্ধ থেকে, এই চুক্তি থেকে ইরান কিন্তু কখনোই যুদ্ধের পূর্বে, যুদ্ধ মধ্যবর্তীকালীন সময় এবং যুদ্ধের পর এখন কখনোই ইরান আত্মসমর্পণ করেনি। তাদের যে সরকার পতনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এ হামলা শুরু করেছিল, সেই সরকার স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নির্বিঘ্নে চলছে। ব্যালিস্টিক মিসাইলের ভবিষ্যৎ পরবর্তী আলোচনার জন্য স্থগিত করা হয়েছে এবং ইরান সমর্থিত বাহিনী যেগুলো আছে, এখনো এই অঞ্চলে বহাল তবিয়তে রয়েছে। ইরানের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র আক্রমণ মোকাবেলা করা এবং একই সাথে পাল্টা আঘাত এনে ক্ষতি করার ক্ষমতা প্রদর্শন করা নিশ্চিতভাবে একটি বিজয়। অন্যদিকে ইরানের সংসদের স্পিকার বাগের গালিবাফ যুদ্ধ থেকে ইরানের প্রাপ্তির কথা উল্লেখ করে জোর দিয়ে বলেছেন যে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের মাধ্যমে তারা একটি বড় প্রভাব বা লেভারেজ তৈরি করতে সক্ষম হয়েছে। গালিবাফ বলেন, এটি এমন একটি ক্ষমতা যা আগে কখনো ব্যবহার করা হয়নি। কিন্তু আমাদের শত্রুদের ক্ষেত্রে ঈশ্বর তাদের বোকা বানিয়েছেন এবং সেই সুপ্ত ক্ষমতাকে বাস্তবে রূপান্তর করে দিয়েছেন। এই হরমুজ প্রণালী ব্যবহার করে ইরান তার উপর যদি এর পরবর্তীতে কেউ অবরোধ বা অন্যায় কোনো শর্ত চাপিয়ে দেয়, তাদের জাহাজ বন্ধ করে দিয়ে তাদের জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত করে তাদের অর্থনীতি বিপর্যস্ত করে দেওয়ার ক্ষমতা ইরান অর্জন করেছে, যেটি স্বাভাবিক সময়ে সম্ভব ছিল না। স্বাভাবিক সময়ে এই প্রণালী দিয়ে যেকোনো জাহাজ স্বাধীনভাবে চলাচল করতে পারত, এর নিশ্চয়তা দিত মার্কিন যুক্তরাষ্ট্র। যুদ্ধ শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রভাব হরমুজ প্রণালী এবং আশেপাশের অঞ্চল থেকে হারিয়েছে, যার ফলে এটি নিয়ন্ত্রণ নিয়েছে সম্পূর্ণরূপে ইরান। এবং ইরান তার ওপর জবরদস্তিমূলক শর্ত চাপিয়ে দেওয়া যেকোনো রাষ্ট্রকে এই হরমুজ প্রণালী ব্যবহারের ক্ষেত্রে বাধা দেবে এবং এই বিষয়টিকে একটি ঈশ্বর প্রদত্ত ক্ষমতা হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের সংসদের স্পিকার বাগের গালিবাফ। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তার দেশের এই বড় কূটনৈতিক সাফল্যকে স্বাগত জানিয়েছেন এবং তেলের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল করা, অবরুদ্ধ ইরানের সম্পদগুলোকে মুক্ত করা এবং একটি বড় আকারের পুনর্গঠন কর্মসূচি চালু করার ঘোষণা দিয়েছেন। এই মুহূর্তে যুদ্ধে কে জিতেছে সেই বিষয়টি নির্ধারণের জন্য একটি জরিপ হয়েছিল, যে জরিপে সাধারণ ইসরায়েলিরা ৯২% মনে করছে যে এই সংঘাত থেকে ইরানই বিজয়ী হিসেবে আবির্ভূত হয়েছে। এবং এই যুদ্ধের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্ভবত তার রাজনৈতিক জীবনের সবচাইতে ঝুঁকিপূর্ণ মুহূর্তের মুখোমুখি হয়েছেন। আমরা একটি ভিডিও প্রতিবেদন আপনাদের সাথে শেয়ার করছি, যেই প্রতিবেদনটিতে নেতানিয়াহুর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়েছে। দর্শক, প্রতিবেদনটি প্রকাশ করেছে জিওপলিটিক্স প্রাইম। তারা দাবি করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্ভবত তার রাজনৈতিক জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মুহূর্তের মুখোমুখি হয়েছেন। কোয়ালিশন বা জোটের ভেতরে থাকা তার প্রতিদ্বন্দ্বী এবং পুরো রাজনৈতিক মহল তার এই ক্রমবর্ধমান দুর্বলতার সুযোগ নিতে প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলের নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই এই আশঙ্কা বাড়ছে যে নেতানিয়াহু সেই সব অঞ্চলে সহিংসতা বাড়াবেন যেখানে প্রতিরোধ সবচেয়ে দুর্বল, যেমন অবরুদ্ধ পশ্চিম তীর। এবং নেতানিয়াহু এমন একটা পরিস্থিতিতে আটকা পড়েছেন যেখান থেকে তিনি জয়লাভ করতে পারছেন না এবং বের হয়েও আসতে পারছেন না। ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী হাইম ভার্মেন সরাসরি বলেছেন, চূড়ান্ত ফলাফলে আমরা জিতিনি। আমরা লেবাননে জিততে পারিনি, আমরা ইরানে জিততে পারিনি এবং আমরা হামাসের বিরুদ্ধেও জয়লাভ করতে পারিনি। এবং সবশেষে এখন নেতানিয়াহু তার ক্ষমতা প্রদর্শন করার চেষ্টা করছেন পশ্চিম তীরে, যেখানে আসলে ফাতার মাহমুদ আব্বাসের সরকার রয়েছে এবং তারা ইসরায়েলি বাহিনীকে কখনোই কোনোভাবেই প্রতিরোধ করার চেষ্টা করে না। সাধারণ মানুষের উপর ইসরায়েল যত ইচ্ছা তার নির্যাতন চাপিয়ে দিতে পারে। এদিকে নেতানিয়াহুর যে উগ্র ডানপন্থী জোটটা রয়েছে, এই জোটের শরিকরা সবসময় সুযোগ সন্ধানী ভূমিকা পালন করছে।
জোটের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এবং অর্থমন্ত্রী বেজালাল স্মোট্রিচ প্রতিবারই নেতানিয়াহুর রাজনৈতিক সমর্থনের প্রয়োজনের সুযোগ নিয়ে বিভিন্ন সুবিধা দাবি করে আসছেন। কোনো বিজয় এনে দিতে না পেরে নেতানিয়াহু এই চিরস্থায়ী যুদ্ধকেই একটি রাজনৈতিক কৌশলে পরিণত করেছেন। অর্থাৎ তিনি কোথাও যুদ্ধে জয়লাভ করতে পেরেছেন এটি দেখাতে না পেরে তিনি অনবরত যুদ্ধ চালিয়ে যেতে চাচ্ছেন নির্বাচনের আগ পর্যন্ত এবং গণহত্যা অব্যাহত রাখতে চাচ্ছেন এবং তার ক্ষমতা প্রদর্শন করতে যাচ্ছেন এবং এর মাধ্যমে ইসরায়েলের সাধারণ মানুষদেরকে বোঝাতে চাইছেন যে আমি অনেক শক্তিশালী এবং আমার নিয়ন্ত্রণ অনেক কঠিন এবং তোমাদের নিরাপত্তার জন্য আমার বিপরীতে আর কেউ এতটা শক্তিশালী নয়। কিন্তু সমস্যা হচ্ছে তার এই অনবরত যুদ্ধ চালিয়ে যাওয়াকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভূরাজনৈতিক স্বার্থ রয়েছে এই অঞ্চলে সেটিকে বিপন্ন করে তুলছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাকে থামাতে এখন বাধ্য হয়েছে। যার ফলশ্রুতিতে নেতানিয়াহুর এই অনন্ত যুদ্ধের গণহত্যামূলক যুদ্ধের বলি হচ্ছে গাজা, লেবানন এবং ইরানের সাথে অনবরত সংঘাত। শুধুমাত্র ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে প্রায় ১,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মোট নিহতের সংখ্যা ৭৩,০০০ ফিলিস্তিনিতে পৌঁছেছে এবং ১,৭৩,২০০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। অক্সফাম ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদন অনুযায়ী ২০২৩ সাল থেকে ইসরায়েল পশ্চিম তীরে ২৬৮টি শিশুসহ ১,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। এটি বিগত ১৭ বছরে যেখানে মোট নিহতের সংখ্যার চেয়েও বেশি। ব্যাপক স্থানচ্যুতির কারণে পশ্চিম তীর থেকে প্রায় ৪৬,০০০ ফিলিস্তিনি তার বাড়িঘর জমিজমা হারিয়েছেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে স্মোট্রিচ প্রকাশ্যে অবরুদ্ধ পশ্চিম তীরের ৮২% অংশ ইসরায়েলের সাথে জুড়ে দেয়ার প্রস্তাব করেছিলেন। যেখানে প্রতিরোধ সবচাইতে দুর্বল সেখানেই তারা সহিংসতা সবচাইতে বেশি বৃদ্ধি করছে। ঐতিহাসিকভাবে ইসরায়েল যখন কোনো এক ফ্রন্টে বা কোনো একটি যুদ্ধে ব্যর্থ হয় তখন তারা সেই জায়গার ক্ষতিপূরণ বা জয় খোঁজার চেষ্টা করে যেখানে ফিলিস্তিনিরা সবচাইতে বেশি অসহায় এবং যেখানে আন্তর্জাতিক মহলের নজরদারি সবচাইতে কম। ২০০৫ সালেও গাজা উপত্যকা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের পর ফিলিস্তিনিরা আশঙ্কা করেছিল যে এই প্রত্যাহারের খেসারত হিসেবে পশ্চিম তীরের ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণ আরও কঠোর হবে, যা একটি স্বাধীন রাষ্ট্র গঠনের আশাকে ম্লান করে দেবে। এটি দীর্ঘদিনের চেনা ছকের সাথে মিলে যায় যেখানে ইসরায়েল যখন গাজা থেকে সৈন্য প্রত্যাহার করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারনের লক্ষ্য ছিল পশ্চিম তীরের বড় বড় বসতি বা সেটেলমেন্ট ব্লকগুলোকে স্থায়ীভাবে নিজেদের অধীনে নিয়ে আসা। এদিকে সুইজারল্যান্ডের আলোচনার পর জেডি ভ্যান্স সংবাদ সম্মেলনে এসে তার বক্তব্য প্রদান করেছেন। আপনাদের জন্য আমরা সেই বক্তব্যটি সম্প্রচার করার চেষ্টা করছি। দর্শক দেখছিলেন জেডি ভ্যান্সের বক্তব্য। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা, স্থায়িত্ব ফিরিয়ে আনার লক্ষ্যে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনাকে অত্যন্ত সফল ও ফলপ্রসূ বলে অভিহিত করেছেন তিনি। এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, "গত ২৪ ঘন্টার আলোচনা আমাদের প্রত্যাশার চেয়ে অনেক ভালো হয়েছে। ঠিক আমেরিকা যা অর্জন করতে চেয়েছিল তাই করতে সক্ষম হয়েছে।" একটি চূড়ান্ত শান্তি চুক্তিকে আজ একটি বাড়ি নির্মাণের সাথে তুলনা করে ভ্যান্স বলেন, তারা এখনো পুরো বাড়িটি তৈরি করতে না পারলেও অত্যন্ত সফলভাবে এর একটি মজবুত ও ঐতিহাসিক ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পেরেছেন। আগামী ৬০ দিনের মধ্যে এই চুক্তিকে চূড়ান্ত রূপ দিতে মার্কিন কারিগরি দলগুলোকে দিনরাত কাজ চালিয়ে যাবে এবং তিনি নিজে এখন ওয়াশিংটন ফিরে যাবেন বলে জানিয়েছেন। এই আলোচনার অন্যতম প্রধান অর্জন হিসেবে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অতি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার একটি স্থায়ী পদ্ধতি বা মেকানিজম তৈরির কথা উল্লেখ করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তিনি নিশ্চিত করেন যে এই অত্যন্ত সংবেদনশীল জলপথটি বর্তমানে বাণিজ্যিক জাহাজের জন্য সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে। মধ্যপ্রাচ্যের বাস্তবতায় যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত সংঘাত তৈরি হওয়া স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, আমেরিকা এমন একটি কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিল যেন যেকোনো সংকট সামনে এলে তা বড় কোনো যুদ্ধের দিকে না গিয়ে আলোচনার টেবিলে সমাধান করা যায়।
লেবাননে যুদ্ধবিরতির বাস্তব পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে জেডি ভ্যান্স প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বক্তব্য স্মরণ করেন। তিনি বলেন, মাঝে মধ্যে এই অঞ্চলের যুদ্ধবিরতির অর্থ এই নয় যে পুরোপুরি যুদ্ধ বন্ধ হয়ে গেছে, বরং এর আসল অর্থ হচ্ছে মাঠ পর্যায়ে গুলি ছোড়া কিছুটা কমে এসেছে। তবে তাদের মূল লক্ষ্য ছিল একটি সঠিক সমন্বয় ব্যবস্থা গড়ে তোলা, যাতে হিজবুল্লাহ যদি ইসরায়েলে আঘাত করে কিংবা ইসরায়েল যদি তার পাল্টা জবাব দেয়, তখন যেন উভয় পক্ষ একে অপরের সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করতে পারে এবং কিভাবে এই গোলাগুলি দ্রুত থামানো যায় তা নির্ধারণ করতে পারে। লেবানন সীমান্তে মাঝে মধ্যে হাইকমান্ডের অনুমতি ছাড়াই কোনো জুনিয়র সদস্য অনাকাঙ্ক্ষিতভাবে ড্রোন হামলা চালিয়ে বসে উল্লেখ করে তিনি বলেন, ইসরায়েল এই অঞ্চলের জন্য যেকোনো দেশেরই আত্মরক্ষার অধিকার রয়েছে। শুধু ইসরায়েল না, তা যেকোনো দেশেরই আত্মরক্ষার অধিকার রয়েছে এবং তারা আত্মরক্ষা বিঘ্নিত হলে ইসরায়েলের জবাব দেবেই। তবে এই প্রক্রিয়াটি যদি সব পক্ষের চলমান আলোচনার প্রেক্ষাপট ও মর্যাদা বজায় রেখে দেয়া হয়, তবে ওই অঞ্চলে একটি স্থায়ী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব। তিনি আরও স্পষ্ট করেন যে দক্ষিণ লেবাননে ইসরায়েল কোনো ভূখণ্ডগত বা আঞ্চলিক অধিকার প্রতিষ্ঠায় উদ্দেশ্যে নেই। তারা কেবল হিজবুল্লাহর যোদ্ধাদের নিয়ে চিন্তিত। আমেরিকা বিশ্বাস করে খুব শীঘ্রই এমন একটি অবস্থানে পৌঁছানো সম্ভব হবে যেখানে লেবাননের আঞ্চলিক অখণ্ডতা এবং ইসরায়েলের নিরাপত্তা উভয়ই সমানভাবে সুরক্ষিত থাকবে। ইরানের প্রসঙ্গে কথা বলতে গিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানান, তেহরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ এর পরিদর্শকদের পুনরায় তাদের দেশে আমন্ত্রণ জানাতে সম্মত হয়েছে, যা একটি বড় কূটনৈতিক অগ্রগতি। আলোচনার মাঝপথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানি প্রতিনিধি দলের ওয়াকআউট বা আলোচনা বর্জনে যেসব হুমকি ও গুঞ্জন ছড়িয়েছিল তা নাকচ করে দিয়ে তিনি বলেন, ইরানিরা শেষ পর্যন্ত আলোচনা ছেড়ে যায়নি। তবে ইরানকে সতর্ক করে দেওয়া হয়েছে যে তারা যখন আজে-বাজে কথা বলে, যাকে বর্তমান তরুণ প্রজন্ম ট্র্যাশ টক বলে, তেমন কিছু করবে কিংবা অসত্য তথ্য ছড়াবে, তখন প্রেসিডেন্ট ট্রাম্প চুপ করে থাকবেন না এবং তিনি অবশ্যই এর কড়া জবাব দেবেন। জেডি ভ্যান্স দক্ষতার সাথে উল্লেখ করেন যে এই শান্তি চুক্তিটি আমেরিকা জোর করে এই অঞ্চলের ওপর চাপিয়ে দিচ্ছে না, বরং মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেই অত্যন্ত ব্যাকুলভাবে এই সংকটে আমেরিকার হস্তক্ষেপ ও মধ্যস্থতা কামনা করেছিল। জ্যারেড কুশনার, কাতারের প্রতিনিধি এবং পুরো মার্কিন দলের এই যৌথ অর্জনকে একটি ক্লাসিক ট্রাম্প চুক্তি হিসেবে অভিহিত করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই চুক্তির আওতায় যদি কখনো ইরানের অবরুদ্ধ সম্পদ বা ফ্রিজ করা তহবিল মুক্ত করা হয়, তবে তা মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষকদের আরও সমৃদ্ধ করবে এবং একই সাথে ইরানের সাধারণ মানুষদের খাদ্যের অভাব দূর করতে ও মানবিক সহায়তা নিশ্চিত করতে বড় ভূমিকা পালন করবে। এদিকে ইরানের তেল রপ্তানি ৬০ দিনের নিষেধাজ্ঞা অব্যাহত দিয়েছে যুক্তরাষ্ট্র। আমরা সেই আ প্রেস রিলিজটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছিলেন, ইরানের তেল রপ্তানিতে ৬০ দিনের নিষেধাজ্ঞার অব্যাহতি দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ইরানের অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস এবং অন্যান্য পেট্রোকেমিক্যাল পণ্যের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা ৬০ দিনের জন্য বাতিল ঘোষণা করেছে। এই সিদ্ধান্তের ফলে নির্ধারিত সময়ের মধ্যে ইরান বিশ্বের অধিকাংশ দেশের কাছে তেল ও জ্বালানি পণ্য রপ্তানি করতে পারবে। সুইজারল্যান্ডে চলমান আলোচনা ৬০ দিনের বেশি সময় ধরে চললে এই অব্যাহতির মেয়াদ আরও বাড়ানো হতে পারে। অব্যাহতি অনুযায়ী ইরান বিশ্বের যেকোনো দেশের কাছে তেল বিক্রি করতে পারবে, তবে কিউবা, উত্তর কোরিয়া এবং ইউক্রেনের রাশিয়ান নিয়ন্ত্রিত দখলকৃত অঞ্চলগুলো এর বাইরে থাকবে। দর্শক, এই ছিল এখন পর্যন্ত আমাদের সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।